কবুল বলার পরপরই বিয়ের আসর ছেড়ে উঠে দাঁড়ালো প্রান্তিক চৌধুরী। ফোনের ব্যস্ততা দেখিয়ে হনহন করে বিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল সে। বিয়ের আয়োজন ছোটখাটোই ছিল, কেবল ঘরের মানুষ। তবুও এই ঘরের মানুষে ঘরভর্তি লোক। তাদের সামনে থেকে হন্য হয়ে নতুন বর উঠে চলে গেল। কেউ আটকালো না তাকে। দাদা সাহেব একবার ডাকলেও প্রান্তিক যেন শুনতে পেল না। এদিকে বর চলে যাবার পর থেকেই মৃদু গুঞ্জন শুনতে পাওয়া গেল। এ কেমন বর, বউ না নিয়ে একাই চলে গেল। বাইরে গাড়ির তীব্র শব্দে আরো নিশ্চিত হওয়া গেল। পূরবী ছুটে ড্রয়িং রুম ছেড়ে আপার ঘরে গেল। হা পাতে বলল, আপা, আপা, তোমার বর তো চলে গেল। তোমারে নিব না? ভ্রু যুগল কুঁচকে গেল মেয়েটার। বধূবেশে কি স্নিগ্ধই না দেখাচ্ছে তাকে। তবুও আঁতকে উঠল সে। বুকের কাছে লাল টুকটুকে উড়োনা খা মোচে ধরল সে। কি আশ্চর্য, বর তাকে রেখে কেন চলে যাবে? বিয়ে হলো সবে মাত্র, এখনো বরের মুখখানি দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি মেয়েটির। দুপুরেই হঠাৎ বাবা বললেন আজ তার বিয়ে। প্রিয়তা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। হঠাৎ তার বিয়ে, কিভাবে? এন্টের পর আজ কয়েক বছর হয়ে গেল তার বাবা হাঁটতে পারে না। সংসার চলছে বেশ কষ্টে। একে তো তারা 4 বোন। প্রিয়তা সবার বড়। ভার যেন একটু বেশি তার উপরই। বড় 3 বোনের টিউশনির টাকায় সংসার চলে কোনোরকম। এদিকে বাবা সিদ্দিকুর রহমান আগে যেখানে কাজ করতেন সেখান থেকেও কিছু সম্মানী পেতেন। এই দিয়ে ঠেলেঠুলে সংসার চলে। এর মধ্যে এখন বিয়ের প্রস্তাব। এমন অসময়ে বিয়ের প্রস্তাব প্রিয়তার মন পিছিয়ে দিল। বাবার এমন আবদার সে নাও করতে পারিনি। ঘণ্টাখানেকের মধ্যে বিয়ের সাজপোশাক হাজির। শাড়ি দেখেই তারা 4 বোন তাজ্জব বনে গেল। মা মনসুরা বেগম আদুরে হাতে লাল টুকটুকে শাড়ি জড়িয়ে ধরলেন মেয়ের গায়ে। সেই শাড়ি এখনো তার গায়ে জড়ানো। বরের খোঁজ পেয়েছে। তার বাবা যেই অফিস চাকরি করতেন তার মালিকের একমাত্র নাতি। বড়লোকের নাতি। এ থেকেই আন্দাজ করা যায় ছেলে কেমন গড়ে স্বভাবের। বড়লোকের ছেলে নিয়ে প্রিয়তা বেশ সন্দিহানি থাকে। মেজ বোন আমরিশা বলে উঠল, আপু, তোমার বর পালা লো নাকি? প্রিয়তা চোখ গরম করে তাকালো। সেজ বোন আরফিয়া ফিক করে হেসে উঠল। এদের কাছে ব্যাপারটা নিছক মজার মতোই লাগছে। প্রিয়তা বিড়বিড় করল, পালা নোর হলে তার কবুল বলার আগেই পালি যেত। এখন কেন পালালো? কি মনে করে পূরবীকে জিজ্ঞেস করল, বিয়ে হয়েছে? পূরবী দাঁত বের করে বলল, হ্যাঁ তো, তোমার বর কবুল বলার পরই পালিয়েছে। 3 বোনের হাসির রোল পড়ে গেল। এদের সবকিছুতেই মজা। বড় বোনের বর পালিয়েছে এতে তাদের বিন্দুমাত্র মাথা নেই। মনসুরা বেগম এবার ধমকে উঠলেন। পেছনে ফিরে তারা দেখল দরজায় সামনে মা দাঁড়িয়ে আছেন। 3 জন চুপ সে গেল। প্রিয়তার কশূন্য মুখ দেখে মা ধমকের সুরে বললেন, সব কিছুতে তোদের বাড়ি। বর গেছে জরুরি কাজে। তার কোন বন্ধু নাকি অ্যাক্সিডেন্ট করেছে সেজন্য তড়িঘড়ি করে বের হলো। আর তোরা কি বলছিস এসব? মেয়েটার মন নষ্ট করে দিচ্ছিস। 3 বোন আবারও মুখ টিপে হাসল। মনসুরা বেগম জড়িয়ে ধরলেন মেয়েকে। প্রিয়তা তাকে আঁকড়ে ধরল। তার মনে এখন দমকা হাওয়া বইছে। কেবল বন্ধু না, বিশেষ বন্ধু। আজকাল তো এসবই হচ্ছে। মনের বীর মোনাকে সে আটকাতে পারল না। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। প্রান্তিক চৌধুরী গাড়ি ছেড়ে নামতেই তার পিছন পিছন রাফি এসে দাঁড়ালো। চোখের কালো সানগ্লাস নামিয়ে রেখে ভ্রু কুঁচকে সামনে তাকালো। দাঁতে দাঁত চেপে রাফিকে বলল, বিয়ের পর সকলে যায় বাসর ঘরে আর আমি এসেছি হাসপাতালে। এর কোনো মানে হয় রাফি? রাফি মাথা দুলিয়ে বলল, বিয়ের আগেও আপনি হাসপাতালে ছিলেন স্যার। প্রান্তিক চৌধুরী বিরক্তি প্রকাশ করল। কিন্তু রাফি ভুল কিছু বলেনি। বিয়ের আগেও সে হাসপাতালে ছিল। দাদাজানের হঠাৎ কের খবর শুনেই ছুটে গেছিল। কিন্তু কে জানতো এই সব কিছুই দাদাজানের তাকে বিয়ে করানোর। ওই অবস্থায় বিয়ের সম্মতি দিতেই আগামী 2 ঘন্টার মধ্যে প্রান্তিক চৌধুরীর বিয়ে সম্পন্ন হয়ে গেল। তার দাদাজান আসলেই একটা বটে। তবুও এত দিন ব্যাচেলর থাকার পরে এখন নিজেকে ম্যারিড মনে হচ্ছে না প্রান্তিকের। কেন? মাথায় এলো, এখনো তো বউকে মুখ খেতে পারেনি। তাহলে সে ম্যারিড হয় কি করে? মাথায় দুষ্টু বুদ্ধি সবসময় খেলা করে। রাফির জন্য আর আগাতে পারল না। স্বপ্ন থেকে তাকে টেনে বের করে এনে বলল, স্যার যাবেন না? ইচ্ছে করছে রাফিকে ধমক দিতে। দিল না। থাক। সানগ্লাস আবারও চোখে পড়ে এগিলো গেল সে। হাসপাতাল সবসময় একটা ব্যস্ত জায়গা। এখানে কেউ দুদণ্ড বসে থাকতে পারে না। তবু একটা নার্সকে দেখতে পেয়ে সানগ্লাস নামিয়ে স্মিত স্বরে বলল, মিস
শত ব্যস্ততার মাঝেও সে নার্স দাঁড়িয়ে গেল। মোকে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক চৌধুরী ঠোঁট বাড়িয়ে হাসল। জিজ্ঞেস করল, আরিনা শেখের রুম নম্বর কত বলতে পারেন? নার্স আমতা আমতা করতে লাগল। শুধালো, কোন আরিনা শেখ? পেছনে থেকে রাফি বলল, স্যার সেটা রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করতে হবে। প্রান্তিক চৌধুরী মৃদু হেসে বলল, হ্যাঁ তাই তো। মিস, আপনাকে দেখে সেই কথাই ভুলে গেছিলাম। বলেই চোখে সানগ্লাস পরল। নার্স চোখ ঘুরিয়ে প্রান্তিককে দেখছে। কি মেয়ে, বাজ ছেলে। তবে ছেলেটা হ্যান্ডসাম। প্রান্তিক চৌধুরী হাঁটা ধরল আবার। রাফি বিড়বিড় স্বরে বলল, স্যার আপনি এখন ম্যারিড। নিজেকে সংযত করুন। প্রান্তিকের কানে সেই কথা পৌঁছালো না। তার মেজাজ খারাপ হয়ে আছে। বিয়ের দিনও সে এসেছে তার প্রাক্তনকে দেখতে। এসব কথা মানা যায় আদৌ? কেবিনে নক করে সোজা ঢুকে পড়ল প্রান্তিক চৌধুরী। বিছানায় সাদা চাদরে শুয়ে আছে তার প্রাক্তন আরিনা শেখ। না রেনি। বেঁচেই আছে। দেখতে সুন্দরী। হবেই না কেন? প্রান্তিক চৌধুরীর পছন্দ কখনো খারাপ হয়নি। আরিনার পাশেই তার প্রাণের বান্ধবী অপু দাঁড়ানো। প্রান্তিককে আসতে দেখেই চেয়ে উঠল সে। আরিনাও চোখ মেলে তাকালো। তাকাতে একটু কষ্টই যেন হচ্ছে। চোখের কোণে বিন্দু বিন্দু অশ্রুর দেখা মিলছে। প্রান্তিককে দেখেই মুখ সরিয়ে নিল সে। অপু দ্বিতীয় ধাপে চেয়ে বলল, কেন এসেছো এখানে? দুনিয়ার সকল মেয়ে প্রান্তিকের পছন্দ হলেও এই অপুকে তার অপছন্দ। পুরোপুরি তাকে এড়িয়ে চলতে চায়। পারল না। অপু আবারও শুধালো, নাচতে নাচতে তো বিয়ে করতে চলে গেলে, আমার বান্ধবীর কথা তখন ভেবেছিলে একবারও? এখন এসেছো কি করতে? চেক করতে আদৌ রে গেল কিনা? কি বললে তুমি? ফের চালো। আরিনা বেশিক্ষণ মুখ সরিয়ে রাখতে পারল না। প্রান্তিক তার পাশ এসে দাঁড়াতেই দেখার চেষ্টা করল। প্রান্তিক দূরে সরে গিয়ে বলল, ডোন্ট টাচ মি। আই এম ম্যারিড নাও। তুমি বিয়ে করে ফেলেছ প্রান্তিক। হতভম্ব স্বরে শুধালো আরিনা। অপু অবাক গলায় বলল, তুমি বিয়ে সেরে এখানে এসেছ প্রান্তিক? প্রান্তিক চৌধুরী সোজাসুজি উত্তর দিল, তো কি? শুভ কাজে কেউ দেরি করে নাকি? আরিনা সহসা মুখ ঘুরিয়ে নিল। দৃঢ় গলায় শুধাল, তাহলে এখন এখানে কেন এসেছেন? প্রান্তিক চৌধুরী চেয়ার টেনে বসে পড়ল। বলল, পরিচিত কেউ রে গেলে যা দিতে আসতে হয়। এদিকে তুমি তো আমার বহুদিনের প্রাক্তন। অপু রেগে বলে উঠল, সব কিছুতে তোমার মজা করতে হয় প্রান্তিক। কেমন মানুষ তুমি? মেয়েটার অবস্থা দেখেছ? ডাক্তার কি বলেছে জানো? না জানি না, জানতেও চাই না। আমাদের পথ আরও আগেই আলাদা হয়ে গেছে। এরপরেও তোমার এমন কাজ বাচ্চামো ছাড়া কিছু না। বিয়ের পর ছেড়ে আমি তোমার কারণে হাসপাতালে এসে ঘুরছি। এমন সময় ধীর পায়ে রুমে প্রবেশ করল রাফি। আরিনা কে উঠে বলল, তুমি এবার বাসরেও যাবে? বিয়ের পর তো সবাই যায়, তাই না? অপু বলে উঠল, তোমার জন্য আবার নতুন নাকি? এত ঢাক ঢোল পিটিয়ে বলছো যে? প্রান্তিক চৌধুরী ঠোঁটের কোণে হাসি রেখে বলে উঠল, বিয়ের পরের শাল হয়। ওসব তুমি বুঝবে না। অপু বিরক্তে মুখ ঘুরিয়ে নিল। আরিনা অভিমানী স্বরে বলল, যাও। তোমার বউ তোমার জন্য অপেক্ষা করছে। প্রান্তিক উঠে দাঁড়িয়ে সহসা বলে উঠল, হ্যাঁ চলেই যাচ্ছি। তবে শোন এসব আর করো না। এসব করে তুমি ম্যারিড প্রান্তিক চৌধুরীকে আর পাবে না। গট ইট সুইট হার্ট। স্যারের কথাবার্তা শুনে রাফির মাথা ঘুরাচ্ছে। অপু অন্য দৃষ্টিতে তার দিকে ফিরে তাকালো। প্রান্তিক চৌধুরী এতে বিন্দুমাত্র ক্ষেপ না করে উল্টো চোখের সানগ্লাস নামিয়ে তাকে চোখটি দিল। গে অপুর শরীর জ্বলে উঠল। এদিকে প্রান্তিক বের হতেই গে যন্ত্রণা আরিনা চেয়ে উঠল। চুর করতে লাগলো সমস্ত কিছু। প্রান্তিক চৌধুরী পিছনে ফিরে তাকালো না। একবার ফেলা আসা জিনিস আর কখনোই ফিরে দেখে না সে। তার পিছন পিছন রাফি হেঁটে চলছে। আকস্মিক ইজান শিকদার সামনে এসেই ঘুষি মারল তাকে। সানগ্লাস মেঝেতে পড়ে গেল। ঠোঁটের কাছে কেটেছে কিছুটা। রাফি ছুটে আসল থামানোর জন্য। প্রান্তিক চৌধুরী ইশারা করল। ইজান শিকদার তার গলার কলা চেপে ধরল। অস্রা ভাষায় গালা করতে লাগল। এর মধ্যেই হাসপাতালে ভিড় জমে গেছে। ইজান শিকদার আবারও তাকে ঘুষি মারতে এগিয়ে এলে রাফি রুখে দাঁড়ালো। প্রান্তিক চৌধুরী জিও দিয়ে ঠোঁট চেখে দেখল। জ্বলছে খুব। ইজান রাফিকে সরিয়ে আবারও আসল প্রান্তিকের কাছে। তবে প্রান্তিক এবার ছেড়ে দেবার পাত্র নয়। উল্টো তার লার চেপে ধরল। শাসি দিল, কার গায়ে হাত তুলছো জানো তো?
ইজান শিকদার তাকে ধাক্কা রে পিছু হাঁটে বলল, না জানার কি আছে? চরিত্র হীন একটা মোট তুই, যার কশ্চিনকালেও একটা দিয়ে ন ভরে না। নিত্য নতুন চাই। প্রান্তিক চৌধুরী আর চোখে আশপাশ দেখল। সবাই তাকে দেখছে। হেসে উঠল সে, বলে উঠল, তোমার বেস্ট ফ্রেন্ড আমার জন্য সাইড করেছে, এতে আমার কি দোষ? তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে সামলাও। ইজান শিকদারের চোখে মুখে যেন আগু জ্বলছে। দাঁতে দাঁত চেপে বলে উঠল, তোকে আমি পুলিশে দেব। সাবধান করছি তোকে। তোর জন্য আরিনার কিছু হলে আমি তোকে বাঁচতে দিব না। প্রান্তিক চৌধুরী তাচ্ছিল্য স্বরে হেসে উঠল। এগিয়ে এসে তার কানের কাছে বিড়বিড় করে বলতে লাগল, আই নো তোর লছে কোথায়? আরিনা তোকে না ভালোবেসে আমায় ভালোবাসে। এই তো, দেখ ব্রো, আমি ছেলেটাই এমন, সবাই আমাকে চায়। আমি কি করতে পারি? ইজান শিকদার রাগে কাঁপছে। ইউ ব্লাডি বলে আবারও তার উপর লে পড়ল। কিন্তু পারল না। হাসপাতালের গার্ড এসে তাকে থামালো। পরিস্থিতি শান্ত করার সর্বোচ্চ চেষ্টা তারা করছে। আন্ডারস্কোর 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 প্রিয়তা তার শ্বশুর বাড়ি এসেছে। অথচ তার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি কেউ নেই। থাকার মধ্যে তার স্বামী নামক অপদার্থ আর দাদাজান। এই দুজন মানুষের জন্য এত বড় বাড়ি। শ্বশুর বাড়ি অন্যরা আসে স্বামীর সাথে, সে এসেছে দাদাজানের সাথে। সবই উল্টো পাল্টা হয়ে গেল। বাড়িতে কাজের লোকের কমতি নেই। একের পর একজন আসছে তার সাথে দেখা করতে। হুলস্থুল কাণ্ড। কেউই জানত না বিয়ের কথা। তড়িঘড়ি করে তাদের ঘরটাও ফুল দিয়ে সাজিয়ে দিল। প্রিয়তা এখন তার ঘরে। বিয়ের পর কেবল বরের ঘরটাই কবজা করতে পারল। এরা সবাই তাদের কাজে বেশ দক্ষ। তার বরের কি পছন্দ অপছন্দ খুঁতখুঁতিয়ে জানে। প্রিয়তা বেশ অবাক হয়ে দেখছে। স্যারকে তারা খুব ভয় পায়। বিয়ে হয়েছে বিকেল বেলা, এখন রাত 12টা। এখনো তার বর মশাইয়ের দেখা নেই। লাঠির ঠক ঠক শব্দ। দাদাজান আসছে। তার হাতে একটা লাঠি থাকে। তিনি সবসময় লাঠির উপর ভর দিয়ে হাঁটেন। তিনি ঘরে আসতেই প্রিয়তা উঠে দাঁড়ালো। দাদাজানের পরনে সাদা রঙের পাঞ্জাবি, গায়ের উপর চাদর জড়ানো। চোখে চিকন ফ্রেমের সোনালি রঙের চশমা। গোলগাল মুখ, সাদা দাড়িগুলো বুঝি মেহেদি দিয়ে রাখেন। বড্ড মিষ্টি গলায় প্রিয়তাকে তিনি মা বলে ডাকলেন। মেয়েটিকে প্রথমবার দেখেই তার বেশ পছন্দ হয়েছে। তাদের সংসারে এমন মেয়ে এখন খুব দরকার। বিশেষ করে তার অবাধ্য নাতি আর চৌধুরী বাড়ি দুটোকে গোছানোর জন্য মনের মতো নাতবউ তিনি পেয়েছেন। প্রিয়তা নরম গলায় শুধাল, আপনি এখনো ঘুমাননি দাদাজান? আমার গাধা যে এখনো বাড়ি ফিরল না মা। কি করব বলো? আপনি ঘুমান। তাকে দেখার মতো এই বাড়িতে অনেক লোক আছে। দাদাজান হেসে উঠলেন। বললেন, হ্যাঁ হ্যাঁ, এখন তো তুমি এসেছ। আমার আর চিন্তা কি? আমার গাধাকে মানুষ করে তুলো বুঝলে। এ বড্ড অপদার্থ। কারো কথা শুনবে না, যেমন চায় তাই করবে। জি আমি বুঝেছি। আপনি ঘরে চলুন, ঘুমাবেন। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা আমি অমান্য করব না। অতঃপর তার মাথায় হাত রেখে বললেন, আমার বাড়িতে সব আছে, শুধু আগলে রাখার মানুষ নেই বুঝলে তো মা, এসব এখন তোমার দায়িত্ব। সাজিয়ে গুছিয়ে নিতে হবে নিজের মতো। পারবে তো? প্রিয়তা মুচকি হেসে মাথা নাড়ল। প্রান্তিক চৌধুরী এখনো বাড়িতে ফিরেনি। ক্লাবে বসে ড্রিঙ্ক করছে। তার মন মেজাজ দুটোই খারাপ। অতৃপ্ত বেদনা তাকে তাড়া করে বেড়াচ্ছে। অন্য দিন তার আশেপাশে কত শত রমণী ঘোরাঘুরি করে, কিন্তু আজ সে সবাইকে বলে দিয়েছে কেউ যেন তার কাছে না ঘেঁষে। এখন থেকে সে ম্যারিড। প্রান্তিক চৌধুরী ম্যারিড। কথাটা বলেই হেসে উঠল। হাসিতে কষ্ট লুকিয়েছিল। রাফি খুব কষ্টে তাকে ধরে নিয়ে গাড়িতে বসাল। পেছনের সিটে প্রান্তিক চৌধুরী হেলান দিয়ে বসে বিলাপ করছে। বুঝলে তো রাফি, যে আমায় বিয়ে করতে চাইল তার সাথে বিয়ে হলো না। আমি যাকে চাইলাম তাকেও পেলাম না। এদিকে দাদাজান আরেক জনের সাথে বিয়ে পড়িয়ে দিল। কি মজা তাই না? রাফি শুকনো মুখে বসে রইল। প্রান্তিক স্যার হেলছে দুলছে। আজ অনেকগুলো বছর সে প্রান্তিক স্যারের সাথে আছে। স্যারের সাথে ঘটা প্রতিটা ঘটনার সাক্ষী সে। স্যারের কষ্ট কোথায় সে বুঝতে পারছে। দরজার আড়াল থেকে প্রিয়তা দেখছে। তার বর মাতা হয়ে চিৎকার মেচি করছে। সবাই তাকে সামলাতে ব্যস্ত। নতুন বউয়ের কাছে এই ব্যাপারটা কি বিভীষিকা ময় সেটা কেউ টের পেল না। প্রান্তিক চৌধুরী পেছে তার ঘর সাজানো দেখে। এখনই এসব কিছু ফেলে দিতে বলছে। দরজার সামনে ঠাই দাঁড়িয়ে প্রিয়তা সব শুনল। তার বুক দুমড়ে মুচড়ে গেল। এ কোথায় এসে পড়ল সে? সবাই তড়িঘড়ি করে সব খুলে ফেলছে। এরই মধ্যে একটা মেয়ে বলল, ম্যাম আপনার জন্য পাশের ঘরটা পরিষ্কার করে রাখছি।
আপনি এদিকে আসুন। প্রান্তিক এবার চেঁচিয়ে উঠল। বলল, আমার ঘরে কেউ আসবে না। কোনো বউ আসবে না আমার ঘরে। রাফি ঘর ছেড়ে বেরিয়ে বাইরে নতুন বউকে দাঁড়িয়ে থাকতে দেখে থতমত খেয়ে গেল। প্রিয়তার সামনে ফিরে তাকালো। তার বরের সাথে এই প্রথম তার চোখাচোখি হলো। প্রথমবারের মতো নিজ পুরুষকে নিজের সামনে দেখে বিস্মিত হলো সে। কিন্তু পরক্ষণেই একরাশ বেদনা তাকে আঁকড়ে ধরল। দমকা হাওয়া মাথার ঘোমটা পড়ে গেল। সুশ্রী মুখখানি শীতল হয়ে উঠল। তার মুখের উপর দরজা বন্ধ করে দিল। হইচই থেমে গেল। সকলে নিশ্চুপ, নিস্তব্ধ হয়ে রইল। নীরবতায় ছেয়ে গেল চৌধুরী বাড়ি। কাঁদতে কাঁদতে তার চোখ অসম্ভব রকম ফুলে গেছে। বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদছে প্রিয়তা। অশ্রুর সাথে মিশে একাকার চোখের কাজল। নিজের মুখ আয়নাতে দেখতে পেয়ে আবারও কেঁদে উঠল। বাবা কোথায় বিয়ে দিল তার? তার বর একটা মাতা, বিয়ের প্রথম রাতেই মাতলা মি করে তার ঘর থেকে বের করে দিয়েছে। সে তো একবার ফিরে দেখলও তাকে। সেই মানুষটি এমন করল কেন? তাহলে প্রিয়তা যা ভাবছিল তাই কি ঠিক? তার বিশেষ কেউ ছিল। সেই কারণেই তিনি ওভাবে বিয়ের আসর ছেড়ে উঠে গেলেন। এখানে কিভাবে সংসার করবে সে? ক্লান্ত হয়ে বিছানার উপর বসে শুয়ে পড়ল সে। সব কিছু বিরক্ত লাগছে এবার। বিছানার চাদর আঁকড়ে ধরে মুখ লুকিয়ে নিল বালিশে। হাই হুতাশ করে আবারও উঠল। ভীষণ অস্থির লাগছে এবার। কিন্তু কেন? ও হ্যাঁ, এখনো তার গায়ে জড়ানো বিয়ের শাড়ি। এই শাড়ির ভার যেন তাকে আস্ত গিলে ফেলছে। এখনো খুলিনি এটা। বিছানা ছেড়ে উঠে বিরক্ত হয়ে পুরো শাড়ি খুলে ফেলে বিছানায় ছুঁড়ে ফেলল। এবার একটু শান্তি লাগছে। মনে হচ্ছে গায়ের ভারের সাথে সাথে মনের ভারও দূর হয়েছে। গায়ের গয়নাগুলো খুলেও বিছানায় ছুঁড়ে ফেলল। এসব কিছুই এখন আর ভালো লাগছে না। অন্য মেয়েরা হলো বিয়ের শাড়িটা কত যত্ন রাখত। প্রিয়তার ইচ্ছে করছে সবকিছু জালি, এ পুরি, এ ফেলতে। মাথার খোপার গোলাপ ফুলগুলো মেঝেতে ছুঁড়ে ফেলল। তাড়াহুড়োর মধ্যে পুরবী রাস্তার ধার থেকে নিয়ে এসেছিল। আমরিশা শখ করে চুলগুলো ও বেঁধে দিয়েছিল। কার জন্য এসব? ওই ভো লোকটার জন্য, যে লোকটা তাকে ফিরেও দেখল না। অনেক হয়েছে কান্নাকাটি। মনের দুঃখ কমে গিয়েছে। পরপর কয়েকবার দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে আবারও আয়নাতে ফিরে তাকালো। না, এবার ঠিক লাগছে। এত বড়লোকের নাতি আর পাঠিয়েছে সস্তার কাজল। একটু কাঁদতেই কাজল সব ধুয়ে জল। কি অদ্ভুত ব্যাটা বাটপার। চিরুনি নিয়ে চুলগুলো আছড়ে নিয়ে আশপাশ তাকাচ্ছে। ব্যাগ খুঁজছে। জামাকাপড় বদলে নিতে হবে। সেই কখন থেকে ব্লাউজ আর পেটিকোট পরে ঘুরছে। ব্যাগ বিছানার পাশেই ছিল। মেঝেতে বসে জামা কাপড় খুঁজছে। আচমকা মনে হলো কেউ দরজার কাছে দাঁড়িয়ে। প্রিয়তার মনে পড়ল দরজা বন্ধ করা হয়নি। ইস, কেউ চলে এলে। যদিও রাত 2টার দিকে কেউ আসবে বলে মনে হয় না। তবুও মন থেকে সংশয় কাটে না। দরজার কাছে এসে পর্দার আড়ালে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। নিভো নিভো আলো জ্বলছে। পুরো বাড়ি নিস্তব্ধ। তবু কারো নিঃশ্বাসের শব্দ কানে আসছে। পর্দার আড়াল ছেড়ে প্রিয়তা বেরিয়ে এলো। কোন বেশভূষায় এলো সেটাও খেয়াল করল না। আচমকা তার সামনে এসে দাঁড়ালো সে। ভয়ে প্রিয়তা পিছিয়ে গেল। বড় বড় চোখ মেলে দেখতে লাগলো। এত তার বর মশাই। প্রান্তিক চৌধুরী বড় বড় চোখ করে তাকে দেখছে। উপর থেকে নিচ অব্দি দেখল এক নজরে। প্রিয়তার হুঁশ ফিরতেই সে ছুটি পর্দার আড়ালে লুকাতে গেল। তাড়াহুড়োয় পড়ে যেতে নিলে এক হাতে পর্দা আঁকড়ে ধরল, অন্য হাতে তার বরকে। পর্দা ছিঁড়ে পড়ে গেল। কিছু বুঝে উঠার আগে প্রান্তিক তার কোমর আঁকড়ে ধরে নিজের কাছে টেনে আনল। ভয়ে চোখ বন্ধ করে আছে প্রিয়তা। তার মুখের উপরও পর্দা। প্রান্তিক আলতো করে তার মুখের পর্দা সরিয়ে দিল। ফের চোখ মেলে তাকালো প্রিয়তা। সেই শুভক্ষণ আবার এলো। দুজনের দৃষ্টির মিলন হলো। প্রিয়তা চোখের পলক ফেলে ফেলে দেখছে। জীবনে এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া তাকে আলিঙ্গন করল। হৃৎপিণ্ড তার কাঁপছে বুক কাঁপিয়ে। অপর প্রান্তের দৃষ্টি জোড়া যেন চোখের পলক ফেলতেই ভুলে গেছে। আলোর দেখা কমই মিলছে। আধো আলোয় আধো অন্ধকারে অপলক দৃষ্টিতে প্রান্তিক চৌধুরী দেখছে তাকে। প্রিয়তার হাত কাঁপছে। প্রান্তিক ফিসফিসিয়ে কি যেন বলল। এই লোক চায় কি? আবার এগিয়ে তার কাছে আসছে। হাতে তাকে আঁকড়ে ধরল প্রিয়তা। ভাবনায় পড়ে গেল। কি করা উচিত তার? ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিবে? কিন্তু পারছে না যে। মনে হচ্ছে তাকে কেউ শক্ত বাঁধনে আগলে রেখেছে। দুজনের মাঝে দূরত্ব কমছে। প্রান্তিকের গরম নিঃশ্বাস এসে পড়ছে তার মুখের উপর। লজ্জায় মুখ ঘুরিয়ে নিল প্রিয়তা। এরই মধ্যে প্রান্তিক তাকে ছেড়ে দিল। বাঁধন আগলা হলো। প্রান্তিক হাত তুলে বলে, সরি সরি বিউটিফুল লেডি। আমি এখন ম্যারিড। প্রান্তিক চৌধুরী এখন থেকে ম্যারিড। তাই এসব, নো নো।
সরি সরি বলে এলোমেলো পায়ে হেঁটে নিজের রুমে চলে গেল। প্রিয়তা এখনো নিজের ঘর থেকে ফিরে আসতে পারছে না। সে স্তব্ধ বিমূঢ় দৃষ্টিতে পিছন ফিরে তাকালো। তার মাতা বর তাকে কি বলে গেল। দরজা বন্ধের শব্দে কেঁপে উঠল সামান্য। দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, মাতা একটা এখনো নেই, কাটেনি। তাকেই বলে কি না প্রান্তিক চৌধুরী এখন ম্যারিড। লোকটা কি পাগল নাকি? নিজের বউকে চিনে না। আন্ডারস্কোর 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 সকাল বেলা দুজন মেয়ে প্রিয়তার ঘরে এলো। পুরো ঘরের হাল দেখে তাদের মাথায় হাত। এত দামি দামি শাড়ি আর গহনা এভাবেই পড়ে আছে বিছানার উপর, মেঝেতে শুকিয়ে যাওয়া ফুল, দরজার পর্দার খুলে পড়ে আছে। মনে হচ্ছে ঘরের উপর যেন তুফান বয়ে গেছে। খাটো মেয়েটা দুবার ঢোক গিলে বলল, বুঝলি কিছু? পাশের জন মাথা নেড়ে শুধাল, আমরা তো এবার গেলাম রে। আমার তো মনে হচ্ছে ভবিষ্যতে এরা বর বউ ঝগড়া করে ঘরের জিনিসপত্র মবে আর আমরা সব পরিষ্কার করব। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেয়েটা মেঝে থেকে পর্দা উঠিয়ে বলল, ভাবলাম স্যারকে সামলানোর মানুষ এসেছে। ম্যাম নিজেও দেখছি কম না। এরা দুজন কি সাপ বেজির মতো ঝগড়া করবে রে? মেয়েটা জবাব না দিয়ে ভীরু নাচালো। মেয়েটা থতমত খেয়ে সামনে তাকালো। প্রিয়তা ভ্রু কুচকে শুধালো, তোমরা? জি ম্যাম। হালকা হলদে রঙের শাড়ি প্রিয়তার পরনে। মেয়েরা এখানে কেন এসেছেন বুঝতে পারল সে। তাদের শুধালো, স্যার কোথায় তোমাদের? তৈরি হচ্ছে ম্যাম। অফিসে যাবে। প্রিয়তা বিড়বিড় করল, আজও অফিসে যাবে। অতঃপর মিটিমিটি পায়ে হেঁটে হাজির হলো প্রান্তিকের ঘরের কাছে। দরজার সামনে দাঁড়িয়ে উকি মারল। সিরিয়ালে মেয়েগুলো ঢুকছে তার ঘরে। প্রান্তিক চৌধুরী তার সামনেই পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। প্রিয়তার চোখ কপালে উঠে গেল। এ কি কাণ্ড! এ কারণেই তবে এই বাড়িতে এতগুলো মেয়ে কাজ করে। একটা মেয়ে দাঁড়িয়ে প্রান্তিকের গলার টাই ঠিক করে দিচ্ছে। স্বাভাবিকভাবেই মেয়েটা প্রান্তিকের অনেক কাছে। প্রিয়তা এসব দেখে কপাল কুঁচকে ফেলল। তার বরের এত কাছে অন্য মেয়ে দাঁড়িয়ে। ওমা, সে তো আবার মাথার চুলগুলো ঠিক করে দিচ্ছে। রাগে দরজার পর্দা খামচে ধরল সে। মেয়েটা তো এখনই চোখ দিয়ে গিলে খাচ্ছে তার বরকে। আরেকজন তার জুতোগুলো পায়ের কাছে নিয়ে রাখল। আরেকজন দাঁড়িয়ে স্যুট হাতে। সামনের মেয়েটা সরতেই পেছনের মেয়েটা এগিয়ে এসে প্রান্তিককে স্যুট পরিয়ে দিল। প্রিয়তা নাক ফুলিয়ে এসব দেখে হনহনিয়ে বেরিয়ে গেল। প্রান্তিক পিছন ফিরে তাকালো। পর্দা উঠছে। ফোনটা বেজে উঠল। এবার সামনের মেয়েটাকে সরিয়ে দিয়ে বেরিয়ে গেল সে। প্রান্তিক চলে যেতেই মেয়ে তিনটে মুখ টিপে হাসতে লাগল। প্রান্তিক চৌধুরী বেশ ব্যস্ত হয়ে নিচে নামছে। রাফিও হাজির। দাদাজান সকালের নাস্তা সারছেন। প্রান্তিককে দেখে তিনি বেশ অবাক হলেন। আজ কি ও অফিসে যাচ্ছে? গতকালের বিয়ের কথা কি প্রান্তিক চৌধুরী আজই ভুলে গেল? দাদাজানের দিকে ফিরে বলল, আসছি দাদাজান। তুমি আজও অফিস যাচ্ছ? হ্যাঁ, ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে। তোমার সাথে আমার জরুরি কথা আছে। আচ্ছা, রাতে এসে শুনব। তাড়াতাড়ি এসো। সন্ধ্যায় ছোট একটা অনুষ্ঠান আছে। উদাসীন প্রান্তিক জিজ্ঞেস করল, না কিসের অনুষ্ঠান? মাথা দুলিয়ে বলল, ঠিক আছে। দাদাজান বলে উঠল, নাস্তা করবে না? অফিসে গিয়ে করব। কিন্তু আজ তো। পুরোটা শোনার জন্য প্রান্তিক চৌধুরী অপেক্ষা করল না। হনহন করে বেরিয়ে গেল। প্রিয়তা ট্রেতে করে দুটো চায়ের কাপ হাতে নিয়ে হাজির। প্রান্তিক চলে গেছে দেখে তার মন ভার হলো। টেবিলে তার নাস্তা সাজিয়ে রেখেছিল সে। দাদাজান তার মন ভালো করতে চায়ের কাপ তুলে নিলেন। চুমুক দিয়ে বললেন, অসাধারণ। গাধাটা জানে নাকি মিস করে চলে গেল। প্রিয়তা মুখ টিপে হেসে উঠল। দাদাজান হেসে বললেন, সন্ধ্যায় কিন্তু অনুষ্ঠান আছে। সকলে আসবে চৌধুরী বাড়ির বউকে দেখতে। তোমার মা বাবাও আসবে। তৈরি থেকো। প্রিয়তা মাথা দুলিয়ে সম্মত দিল। আন্ডারস্কোর 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 সারাদিনের কাজের চাপে সন্ধ্যার অনুষ্ঠানের কথা সে প্রায় বলেই গেল। তখন প্রায় অনেক দেরি। প্রান্তিক চৌধুরী গাড়িতে বসেই বলল, ক্লাবে চলো। রাফি বলল, কিন্তু স্যার বাড়িতে যে অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান? ফোন বেজে উঠল। তার বন্ধু আশিকের ফোন। রিসিভ করতেই আলফি বলে উঠল, কিরে কই তুই? কখন আসবি? শুনলাম বিয়ে করেছিস। এসব কি প্রান্তিক? বিয়ের দাওয়াত তো দূর, তোর বিয়ের খবর তোর এক্সদের থেকে শুনতে হচ্ছে। এটা ঠিক নয় ব্রো। আশিক ফোন কেড়ে নিয়ে বলল, কিরে কথা বলছিস না কেন? প্রান্তিকের মনে পড়ল গতকালই সে বিয়ে করেছে। ছি ছি, কথাটা এভাবে ভুলে গেল। বিয়ের কথাই মনে পড়ল, বউকে এখনো দেখা হয়নি। তবুও খানিকটা ভাব দেখিয়ে বলল, দুজন মিলে এত বলে লাভ নেই। বিয়ে কিন্তু আমি একটাই করব। আশিক বলে উঠল,
তুই আমার প্রাণের দোস্ত। কিন্তু বিশ্বাস কর, আমার প্রাণ থাকতে আমার বোনের সাথে আমি তোর বিয়ে দেব না। বোনের জীবন নষ্ট হোক কোনো ভাই চায় না। প্রান্তিক রেগে বলল, গাধার বা ওচা, ফোন রাখো। ফোন কেটে রাফিকে বলল বাড়ি যেতে। বেশ দেরি হয়ে গেছে, বোধ হয় অনুষ্ঠান শুরু হয়ে গেছে। দাদাজানের বেশ কয়েকটা মিস কল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। প্রিয়তা অনেকক্ষণ অবধি বসেছিল প্রান্তিকের জন্য। ভেবেছিল অনুষ্ঠানে তারা একসাথে যাবে। কিন্তু তার বরের দেখা নেই। ফোন নাম্বার অবধি নেই। নিচ থেকে বারবার তারা দিচ্ছে, মেহমান যে সব চলে এসেছে। অতঃপর প্রিয়তা উঠে দাঁড়ালো। মিষ্টি রঙের ভারী একটা শাড়ি তার পরনে, তাতে গোল্ডেন স্টোন বসানো। সেজেছে ও বেশ সুন্দর। আজ একাই সেজেছে সে, একদম সাধাসিধে। বেশ স্নিগ্ধ লাগছে তাকে। এবার একাই বেরিয়ে পড়ল সে। মনের সমস্ত ভার দূরে সরিয়ে একাই বের হতে হলো। ইচ্ছে করছিল চেঁচিয়ে কাঁদতে, অথচ ঠোঁটের কোণে মিষ্টি হাসি। ছোট অনুষ্ঠান, তবে আয়োজন বিরাট। দোতলা সিঁড়ি বেয়ে একাই নামছে প্রিয়তা। বেশ অস্বস্তি লাগছে তার। কোথায় শূন্যতা পূরণের জন্য হাহাকার করছে। প্রান্তিক চৌধুরী দ্রুত বেগে ভেতরে প্রবেশ করল। তার দৃষ্টি পড়ল অপরূপ সৌন্দর্যের চাদরে মোড়ানো এক রমণীর দিকে। চোখের সানগ্লাস নামিয়ে হতভম্ব নয়নে দেখছে সে। এই রমণী আবার কে? মুহূর্তের মধ্যে প্রান্তিকের নজর কাড়ার সাথে সাথে হৃদয় হরণ করে নিল সে। রাফিও ছুটে এসে তার পাশে দাঁড়ালো। দৃষ্টি সেই রমণীর উপর রেখেই প্রান্তিক শুধালো, মেয়েটাকে রাফি? রাফি সামনে তাকান। দণ্ড চুপ থেকে বলল, ম্যাডাম। ম্যাডাম। ভ্রু কুচকে ফের শুধায়, কোন ম্যাডাম? রাফি ঘাড় ঘুরিয়ে আবার বলে, ম্যাডাম। প্রান্তিক চৌধুরী ও তার সাথে ঘাড় ঘুরিয়ে বলে, ম্যাডাম মানে আমার ম্যাডাম, মানে আমার বউ। রাফি মাথা দুলিয়ে সম্মত দিল। প্রান্তিক ফের ফিরে তাকালো। দাদাজান তার বউয়ের হাত ধরে ওদিকে নিয়ে যাচ্ছে। প্রান্তিক চৌধুরী আশ্চর্যান্বিত, একই সাথে বিব্রত আর মুগ্ধতা প্রকাশ করে বলল, আমার বউ? ওহ মাই গড, সি লুক লাইক অ্যা অ্যাঞ্জেল। নো নো, অ্যাঞ্জেল না। সে আমার রানী, আমার সাম্রাজ্যের রানী, তাই না? রাফি বেশ বিভ্রান্ত, তবুও মাথা দুলিয়ে সম্মতি দিল। এখন এটাই তার কাজ। প্রান্তিক হাতের স্যুট রাফির হাতে ধরিয়ে দিয়ে শার্টের হাতার বোতাম খুলে ফ্লোট করে নিল। ঠোঁট বাঁকিয়ে হেসে এগিয়ে গেল সে। দাদাজান প্রিয়তাকে সামনে এগিয়ে বললেন, মি শিকদার, আমার মা চলে এসেছে। মি শিকদার অবাক দৃষ্টিতে প্রিয়তা দেখলেন। পাশ ফিরে বলে উঠলেন, তোমার বউ ভারী সুন্দরী প্রান্তিক চৌধুরী। আমি তো দেখে অবাক। প্রান্তিক চৌধুরী একগাল হেসে বলল, হ্যাঁ আঙ্কেল, আমিও। পুরুষালী কণ্ঠ শুনে চমকে উঠল প্রিয়তা। মুহূর্তে ফিরে তাকালো সে। পাশেই নিজের প্রিয় পুরুষকে দেখতে পেয়ে খুশিতে তার চোখ দুটি চকচক করে উঠল। অপর প্রান্তের মানুষটি দৃঢ় দৃষ্টিতে তাকে দেখছে। স্নিগ্ধ হাসি তার চোখে মুখে। তার দৃষ্টিতে মুগ্ধতা ছেয়ে গেছে। বাড়ির কোণে ছোট করে স্টেজ বসানো হয়েছে। প্রান্তের চেয়ারের মাঝে দূরত্ব বেশি নেই, কিন্তু এর চেয়ে অনেক বেশি দূরত্ব তাদের সম্পর্কের মাঝে সৃষ্টি হয়েছে। বিয়ের পর থেকে শুরু করে এখন অবধি ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করলে প্রিয়তার উচিত তার বরকে বিন্দুমাত্র তোয়াক্কা না করা। কিন্তু বরকে এড়িয়ে যেতে সে পারছে না। বিয়ে হুট করে হলেও এই নিয়ে প্রিয়তার আকাঙ্ক্ষা কম ছিল না। সব মেয়েরই থাকে, তার ক্ষেত্রে যেন একটু বেশিই প্রভাব পড়েছিল। কারণ এই পর্যন্ত অন্য কোনো পুরুষের মায় সে পড়েনি। সবটুকু জমিয়ে রেখেছিল কেবল একজনের জন্য। এখন তার বরের এমন বুকভরা ভালোবাসার দরকার না পড়লেও সে ব্যাকুল হয়ে আছে ভালোবাসা দেবার জন্য। সে কি করে বুঝাবে তার জীবনের প্রথম পুরুষ যে তিনি? প্রান্তিক চৌধুরী এখনো নিচে এসে পৌঁছায়নি। উপরে গেছে এখনো 5 মিনিট হয়নি, তবুও প্রিয়তা ব্যাকুল হয়ে উঠল। এতজন লোকের মাঝে থেকেও নিজেকে একা মনে হচ্ছিল তার। মা বাবা এখনো এসে পৌঁছায়নি। আসছে বোধ হয়। উচ্ছ্বাস দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছে। দৃষ্টি বারবার গিয়ে আটকাচ্ছে সিঁড়ির দিকে। এই বুঝি তিনি নেমে আসেন। স্বামী নিয়ে অনেক মেয়ের অনেক স্বপ্ন থাকে। প্রিয়তারও ছিল। তবে তার স্বপ্নের পুরোপুরি বিপরীত মেরু দিয়ে তৈরি যেন প্রান্তিক চৌধুরী। তার স্বপ্নের পুরুষের সাথে 1% মিল নেই। এই আক্ষেপটুকু পীড়া দিচ্ছে তাকে। অবশেষে তার বর মশাইয়ের দেখা মিলল। বড়লোকের নাতি এবার পাজামা পাঞ্জাবি পরে নিচে নামছে। পাঞ্জাবিটা সেই পছন্দ করে রেখে এসেছিল। না হলে বিয়ের দিনও তো সে শার্ট প্যান্ট পরে হাজির হয়েছিল। আচ্ছা, সে যে তার ঘর গুছিয়ে দিয়েছে এই ব্যাপারটা কি তিনি টের পেয়েছেন? মনে হয় না। প্রিয়তা চোখের পলক ফেলে বিমূর্ত হয়ে দেখছে। তিনি নামছেন। তার কল্পনার সাথে না মিললেও এই মানুষটিকে এখনই সে চোখে হারাতে শুরু করেছে। তার চোখে মুখে একগাল হাসি। হাসিতে যেন মুক্ত ঝরে পড়ছে। কোনো পুরুষকে কেউ এমন ভাবে দেখে নাকি?
কি আছে তার, চাপ দাড়ি নেই, অথচ প্রিয়তা মন প্রাণ দিয়ে চেয়েছিল তার স্বামীর জন্য চাপ দাড়ি থাকে। এদিকে তার ক্লিন শেভ, এলোমেলো এক ঝাঁক মাথার চুল, একটু পরপরই দু হাত দিয়ে ঠিক করবার পরেও অগোছালো হয়ে যাচ্ছে। ওগুলো যেন অগোছালোই ভালো লাগে। হেসে হেসে কথা বলছে, পাঞ্জাবি হাতা দুটো ফ্লোট করে কোমরে হাত রাখলেন তিনি। প্রিয়তা কপাল কুঁচকে বলল, হ্যান্ডসাম। তিনি ফিরে তাকালেন, এই যা শুনে ফেলল নাকি? দ্রুত চোখ নামিয়ে ফেলল প্রিয়তা। তার পুরো শরীর শিউরে উঠল। এই গরমের ভিতরেও তাকে যেন ঠান্ডা হাওয়া ছুঁয়ে দিচ্ছে। প্রিয়তা দম বন্ধ করে নিল। তিনি এদিকেই আসছেন। প্রিয়তা আভাস পাচ্ছে। প্রান্তিক চৌধুরী ফট করে এসে চেয়ারে বসে পড়ল। প্রিয়তা আরও গুটিয়ে নিল নিজেকে। প্রান্তিক চট করে বলে উঠল, তোমার নাম কি? প্রিয়তা চমকে তাকালো। তার বর মশাই কি জিজ্ঞেস করল তাকে? শুনতে পেল না যেন। কিন্তু প্রান্তিক সেসব খেয়াল করল না, বরং মুগ্ধ কণ্ঠে বলে উঠল, থাক বাদ দাও, তুমি আমার বউ মিসেস চৌধুরী। আমি তোমায় বউ বলেই ডাকব। এই নামটাই তোমাকে মানায়। প্রিয়তা ঠোঁট কামড়ে মুখ ফিরিয়ে নিল। এতক্ষণ যেই শীতল বাতাস আর মৃদু গুঞ্জন তাকে আচ্ছাদন করে রেখেছিল তা মুহূর্তেই গায়েব হয়ে গেল। তার ভীষণ গরম লাগছে এবার। মনে হচ্ছে কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। এই লোকটাকে এখন তার বিন্দুমাত্র সহ্য হচ্ছে না। একরাশ মুগ্ধতা ইতোমধ্যে বিরক্তিতে পরিণতি হয়েছে। প্রান্তিক চৌধুরী থেমে নেই, আবারও শুধালো, কি হলো, কথা বলছো না কেন? তুমি জানো না, তোমার কণ্ঠ শোনার জন্য আমি কি রকম ব্যাকুল হয়ে আছি। কি হলো, এই বউ, তুমি কি কথা বলতে পারো না? বোবো নাকি? প্রিয়তা বিস্ফোরণ দৃষ্টিতে ফিরে চাইল। প্রান্তিক চৌধুরী চুপসে গেল। বেফাস কথা বলে ফেলেছে। মুহূর্তেই ফিক করে হেসে দিয়ে বলল, রেগে থাকো বউ, রাগলে তোমায় আরো মিষ্টি লাগে। একদম লাল টুকটুকে বউ। প্রিয়তা মুখ ফিরিয়ে নিল। মশকরা হচ্ছে নাকি তার সাথে? এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে দাদাজান কেন তাকে গাধা বলে ডাকে। প্রান্তিক এবার তাকে খোঁচা মারল। প্রিয়তা চমকে উঠল। প্রান্তিক চৌধুরী বলে উঠল, পুতুলের মতো বসে আছো কেন? কথা বলো, তুমি কিন্তু সত্যি পুতুলের মতো দেখতে। পুতুল বউ। মৃদু হেসে চোখ টিপ দিল সে। প্রিয়তার বিন্দুমাত্র হাসি পাচ্ছে না। সে অস্ফুট স্বরে বলে উঠল, মা। প্রান্তিক চমকে উঠে দাঁড়ালো। থতমত খেয়ে বলল, আমি তোমার মা না। কি আবোলতাবোল বলো? প্রিয়তা চোখ গরম করে সামনে তাকালো। প্রান্তিক চৌধুরী ফিরে তাকালো। ওহ, তোমার মা বাবা এসেছে। প্রিয়তা উঠে দাঁড়িয়ে চাপা স্বরে বলল, হ্যাঁ তারা এসেছে। অতঃপর এগিয়ে গেল। তার পিছন পিছন প্রান্তিক চৌধুরী বলল, তুমি কি দারুণ কথা বলো বউ। বউ, ডাক শুনে প্রিয়তা কপাল কুঁচকে ফেলল। তার বিরক্ত লাগছে। প্রান্তিক চৌধুরী এগিয়ে গিয়ে শ্বশুর শাশুড়ির সাথে দেখা করল। সিদ্দিকুর রহমান এসেছেন হুইলচেয়ারে বসে। মনসুরা বেগম পাশেই দাঁড়িয়ে। জামাইকে দেখে দুজন ভীষণ খুশি। পাশেই তিন শালিকা, আমরিশা, আরফিয়া আর পুরবী হেসে উঠল। পুরবী হেসে শুধালো, ভালো আছেন ভাইয়া? এদের কাউকে না চিনলেও প্রান্তিক গাছে ঢিল ছুঁড়ার মতোই আন্দাজ করে নিল এরা তিনজনই তার শালিকা সাহেবা। হেসে বলল, অনেক ভালো আছি। আপনাদের দেখার পর তা আরও বেড়ে গেল। আমরিশা বলে উঠল, এইসব কিন্তু ঠিক নয় ভাইয়া। কাল শুধু মুখে বউকে নিয়ে চলে গেলেন। আমরা কিন্তু কিছু পেলাম না। পাওনা থাক তবে পরিশোধ করে দিব। আরফিয়া বলল, দিতে কিন্তু হবেই। জোহুকুম শালিকা সাহেবা। মা একটু ধমকের সুরে তাদের থামতে বললেন। বললেন, চুপ করো। বেচারা কালকি হম্বিতম্বি করে বের হলো। বাবা তোমার বন্ধু এখন কেমন আছে? প্রিয়তা এসে পাশে দাঁড়ালো এবার। চোখ বাঁকিয়ে ফিরে তাকালো। প্রান্তিক জবাব দিল, ভালো আন্টি। এখন ভালো আছে। বলে প্রিয়তার মুখখানি দেখে চুপসে গেল। তার বউ চোখের ইশারায় রীতিমতো তাকে যেন ধমাকাচ্ছে। তিন বোন টের পেয়ে আচমকা হেসে উঠল। ড্যাশ 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 ড্যাশ। মিষ্টির উপর যেমন সারাক্ষণ মাছি ভনভন করে, প্রান্তিক চৌধুরী তেমনি এখন প্রিয়তার পিছন পিছন ঘুরছে। বাড়ির সাজানো ফুলগুলো থেকে একটা ফুল ছিঁড়ে এগিয়ে দিল প্রিয়তার কাছে। প্রিয়তা পাত্তা না দিয়ে মুখ ফিরিয়ে চলে গেল। প্রান্তিক বিভ্রান্ত হল। তার বেশ অনেকক্ষণ ধরে মনে হচ্ছে বউ তার রেগে আছে। কিন্তু রেগে থাকার কারণে কি? কারণ আছে হাজারটা। দুঃখের বিষয় প্রান্তিক চৌধুরীর কোনোটাই মনে নেই। আফসোস, বেটা এবার নাকানিচুবানি খাবে। মনের এক রাশ আশা তার বউ এখন তার ঘরে যাবে। এরপর যেভাবেই হোক বউয়ের রাগ সে ভাঙাবে। কাল ক্লাবে যাওয়া একদম উচিত হয়নি। একগাদা দগিলে নিশ্চিত বউকে বেফাস কিছু বলে দিয়েছে। না না, বউয়ের রাগ ভাঙাতে হবে। বউয়ের পিছন পিছন যেতে যেতে থেমে গেল।
বউ ঘরের সামনে দাঁড়িয়ে। প্রান্তিক চৌধুরী হাত দেখিয়ে বলল, বউ এটা আমাদের ঘর না। ওইটা। ধপ করে দরজা বন্ধের শব্দে বাকি কথা সে গিলে ফেলল। মা, রাতনোক ব্যাপার। কাজের লোকগুলো সব উকি দিচ্ছে। রাফি তার থেকে 2 পা পিছিয়ে দাঁড়িয়ে। তার বেশ মনে আছে, গতকাল স্যার এমন কিছুই করেছিল। হয়েছে, স্যারের তো নতুন বিয়ে, সে কি জানবে আর বউয়ের রাগ। প্রান্তিক চৌধুরী ঘন ঘন শ্বাস ফেলল। ঠোঁট দুটো কিছুক্ষণ কামড়ে রেখে রাফিকে ডাকল। রাফি পিছন থেকে মৃদু স্বরে বলল, জি স্যার। আমার বউ এত রেগে কেন আছে বলো তো? স্যার, আজ যা ঘটেছে গতকালও তা ঘটেছিল। মাসুম বাচ্চার মতো প্রান্তিক শুধালো, আমি করেছিলাম। রাফি চোখ বন্ধ করে মাথা নাড়ল। সেরেছে। প্রান্তিক চৌধুরীর বাসর করার স্বপ্ন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিন্তু না, এভাবে চুপসে গেলে হবে না। রাফি দিকের ফিরে ভ্রু নাচালো। এর অর্থ এখন কি করব? রাফি এদিক সেদিকে তাকিয়ে আশ্বাস দিল, যুদ্ধে। দ্বিতীয় ধাপ। সার্ভেন্টরা সব পেছনে থেকে উকি দিয়ে দেখছে, বিনোদন নেবার লোকের কমতি নেই। প্রান্তিক চৌধুরী চুলগুলো ঝেড়ে হাতে একতোড়া গোলাপ নিয়ে আবারও হাজির। দুবার দরজায় টোকা দিল। কোনো সাড়াশব্দ না পেয়ে, বউ বলে ডাকল। ধপ করে দরজা খোলার শব্দে এক ধাপ পিছিয়ে গেল। প্রিয়তা শক্ত গলায় শুধাল, কি? শক্ত তার চোখ মুখ। প্রান্তিক চৌধুরী হাসার চেষ্টা করল। দাঁত কেলিয়ে হেসে গোলাপ বাড়িয়ে দিল। বলল, সরি বউ, কাল রাতে একটু বেশি হয়ে গেছিল। কিন্তু আমি কথা দিচ্ছি আর কখনো। মুখের উপর ধপাস করে দরজা বন্ধ করে দিল প্রিয়তা। প্রান্তিক চৌধুরী চোখ বন্ধ করে নিল। বাপরে, এত রাগ! রাফি চোখ বন্ধ করে আশ্বাস দিল, আজকের মতো এই স্যার। আর কোনো লাভ নেই। প্রান্তিক চৌধুরীর চোখে মুখে হতাশা। তীব্র বেদনায় চোখ দুটো ছটফট করছে। বেটা বলে কি, এত সুন্দরী বউ থাকতে আজ সে একা ঘুমাবে। কাঁধে নেহি। মেয়েগুলো মুখ টিপে হাসছে। তবুও হাসির শব্দ শোনা গেল। তটস্থ সকলে। দাদাজান হাসতে হাসতে প্রান্তিকের কাছে এসে দাঁড়ালেন। দাদাজান, ভেবেছিলাম তোর ক্লাস আমি নেব। কিন্তু মনে হচ্ছে ক্লাস নেবার মানুষ এসে গেছে। তুমি একটু বুঝাও। দাদাজান গলা ফাটিয়ে হাসলেন। তোর মতো গাধার সাথে এটাই হওয়া উচিত। প্রান্তিক রেগে চেঁচিয়ে বলল, দোষ আমার নাকি? তুমি আগে কেন বললে না আমায়? আমি কি বলবো? বিয়ের আসর থেকে আমি বলেছিলাম চলে যেতে। প্রান্তিক চৌধুরী নাক ফুলিয়ে বাঁকা চাহনিতে ফিরে তাকালো। বলল, এমন হতে থাকলে তুমি কখনো নাতির ঘরের পুঁতি দেখতে পারবে না। বুঝলে দাদা? এক নাতি যা খেল দেখায়, পুঁতি কি দেখাবে বুঝে গেছি। তার মানে তুমি আমার হেল্প করবে না? নিজের বউ নিজে সামলাও। আজ দাদি থাকলে দেখতে, আমিও তোমার হেল্প করতাম। এসবের দরকার পড়তো না প্রান্তিক। তোমার দাদাজান একাই 100। অতঃপর লাঠির ঠক ঠক শব্দ ফেলে তিনি চলে গেলেন। প্রান্তিক মুখ ভেঙচি কেটে সামনে তাকালো। তার হচ্ছে। চোখ মুখ শক্ত করে আবারও দরজা ধাক্কালো সে। দরজা খোলার শব্দে তার তেজ নিমিয়ে গেল। প্রিয়তা তার চোখের দিকে তাকিয়ে আছে। প্রান্তিক চোখ নামিয়ে মৃদু স্বরে বলল, বউ, কি হয়েছে? আমম বলছিলাম যে রেগে আছো। আমতা আমতা করে প্রান্তিক জবাব দিল। না বলুন। প্রান্তিক একগাল হেসে বলল, তাহলে আমার ঘরে চলো। না। কেন? বর বউ তো একসাথে থাকে। জানো না? তুমি না আমার বউ। চলো। কাল কেউ তার ঘর থেকে আমায় বের করে দিয়েছিল। আমি আর তার ঘরে যাব না। প্রান্তিকের চোখ মুখ শুকিয়ে গেল। অপরা ধীর স্বরে বলতে লাগলো, দেখো আমার কোনো দোষ নেই। সব রাফির দোষ। ও আমায় আটকালো না, না হলে তো। রাফি? কোথায় রাফি? প্রান্তিক চৌধুরী পিছন ফিরে তাকালো। রাফি নেই। বেটা সুযোগ বুঝে পালিয়ে গেল। এর চাকরি যদি না খেয়েছে। সামনে ফিরতেই আবারও দরজা বন্ধ করতে যাচ্ছে প্রিয়তা। কিন্তু না, এইবার পারল না। আচমকা প্রান্তিক চৌধুরী ঘরে ঢুকে গেল। শুধু তাই না, সুযোগ পেয়ে তার কোমর ধরে আলতো করে টেনে কাছে নিল। নরম হাতের উপর চুমু খেয়ে বলতে লাগলো, প্রান্তিক চৌধুরী ম্যারিড অথচ এখন অবধি বউকে চুমু খেতে পারবে না, এটা হতে পারে? তুমি আমায় বলো, তোমার আমার বাসর তো আজই হবে। প্রিয়তা বিস্মিত। একের পর এক কি ঘটে গেল তার ধারণার বাইরে। কিন্তু দমবার পাত্র সেও না। প্রান্তিক শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার চোখের চাহনি বলছে, তুমি হেরে গেছো বউ। কিন্তু পৃথিবীর এই চরম সত্য সে জানে না। বউরা কখনো হারে না। গে তার লাল টুকটুকে বউ আরো টুকটুকে হচ্ছে। পেছনে যেতে যেতে দুজনে এসে ঠেকল ড্রেসিং টেবিলের দিকে। প্রিয়তা ঠিক বুঝতে পারছে, প্রান্তিক চৌধুরী এখন তাকে কোলে তুলবে। এছাড়া কোনো উপায়। প্রান্তিক চৌধুরী বাসর করার স্বাদ সে মিটাচ্ছে।
বাঁধন আগলা হতেই পেছনে থেকে চিরুনি দিয়ে মারতে লাগল সে। প্রান্তিক চৌধুরী হকচকিয়ে উঠল। চিরুনির এত বেশি আগে জানা ছিল না। ধাক্কা রে ঠেলে ঠুলে তাকে ঘর থেকে বের করে ছাড়ল প্রিয়তা। প্রান্তিক চৌধুরী বুঝে গেছে তার টুকটুকে বউকে এত সহজে করা যাবে না। ধপ করে আবারও মুখের উপর দরজা আটকে দিল। প্রান্তিক চৌধুরী এখনো হতভম্ব। অস্ফুট স্বরে বলল, কি ডাকা বউরে বাবা। প্রান্তিক চৌধুরী হতাশায় চোখ বন্ধ করে নিল। শেষ, আজ আর তার বাসর হবে না। মনের দুঃখে বেচারা দরজায় মাথা ঢুকল। এতেও বিশেষ কোনো লাভ হলো না। ম্যারিড প্রান্তিক চৌধুরী এখন অবধি বাসর করতে পারল না। বিবাহিত হবার পরেও গতরাতে একা ঘুমানোর ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছে না প্রান্তিক চৌধুরী। তবু ভালো ঘুম হলো তার। একবার ঘুমালে ভালো না হয়ে যায় কোথায়। চোখ মেলে বিছানার পাশে তাকালো। খালি জায়গাটা বড় খা খা করছে। এরলাম ঘড়ি সেই কখন থেকে ভীষণ জ্বালাতন করছে তাকে। উঠে বসল সে। বিড়বিড় করে বলল, এখনো শুয়ে আছি কেন? আমার উচিত এখন গিয়ে বউকে লানো। বউ কই আমার? বিছানা ছেড়ে নেমে বউ বলে চেঁচিয়ে উঠল সে। পুরো চৌধুরী বাড়ি জেনে গেল প্রান্তিক চৌধুরী ঘুম থেকে উঠে গেছে। হম্বিতম্বি করে ঘরের সামনে এসে দেখল দরজা খোলা। বউ বলে চেঁচিয়ে ঘরে ঢুকল সে। আবার বেরিয়ে বলল, বউ তো ঘরে নেই। এবার বউ বলে ডাকতে ডাকতে নিচে নেমে এলো। সকলে হা হয়ে দেখছে প্রান্তিককে। রান্নাঘর থেকে প্রিয়তা অবধি শুনতে পেল তার ডাক। তার বর মশাইয়ের ঘুম তবে ভেঙেছে। প্রান্তিক চৌধুরী রান্নাঘরে প্রবেশ করল। তার বউ টিয়া রঙের শাড়ি পরে ময়দা মাখছে। প্রান্তিক চৌধুরী তাকে দেখতেই দেওয়ালের সাথে ঠেসে দাঁড়িয়ে বলল, হায় হায়, বউ দেখি আজ আমার টিয়া পাখি হয়ে গেছে। প্রিয়তা চমকে পিছনে তাকালো। রান্নাঘরে কেবল সেই তো নেই, আর অনেকে। প্রান্তিক চৌধুরী ইশারা দিতেই সকলে বেরিয়ে গেল। প্রিয়তা বিস্মিত, তবে বেশিক্ষণ রইল না। প্রান্তিক চৌধুরী তার কাছে এসে বলল, কি করছো বউ? দেখতেই তো পারছেন। বউ, কাল তোমাকে ডাকা মনে হয়েছিল, আজ টিয়া পাখি মনে হচ্ছে। এখন একটা খাঁচা কিনে এনে টিয়া পাখিকে পোষ মানাই তবে। এত সহজ। প্রান্তিক চৌধুরী এবার তার কাজ ঘেঁষে দাঁড়ালো। তার ঘুম ঘুম মুখ, এলোমেলো চোখ। দেখেই মনে হচ্ছে ঘুম থেকে উঠে সোজা এখানে চলে এসেছে। আর চোখে ফিরে বলল, বউ, তুমি আমার মনের খাঁচায় এসো তো দেখো, নিজেই ফিরতে চাইবে না। প্রিয়তা মুচকি হাসল। বলে উঠল, সবার মতো মনে করবেন না। আপনার মনের খাঁচায় সবাই ধরা দিলেও আমি দিচ্ছি না। প্রান্তিকের চোখ মুখ কালো হয়ে গেল। শুকনো গলায় বলল, তুমি যেমন ভাবছো তেমন কিছু না। হ্যাঁ হ্যাঁ, আপনি তো তেমন মানুষই না। মেয়েদের সাথে তো কথাই বলেন, শুধু তাদের দেখলে জড়িয়ে ধরে মুখ খেতে চান। সবাই না, শুধু আমার বউকে। বলেই তাকে জড়িয়ে ধরতে এগিয়ে গেল। প্রিয়তার ধমকের সুরে বলল, একদম না। প্রান্তিক হালকা কেশে বলল, তুমি আমায় ভুল বুঝছো। তাই নাকি? তো বিয়ের দিন আপনার কোন বন্ধু অ্যাক্সিডেন্ট করেছিল? সত্যিই বন্ধু তো? তুমি আমায় সন্দেহ করছো বউ? ও সত্যিই আমার বন্ধু। আচ্ছা, একদিন দেখিয়েন তাকে। দেখাবো। মেয়ে বন্ধু না হলেই হলো। প্রান্তিক হালকা কেশে বলল, না না, ছেলে বন্ধুই। আমার কোনো মেয়ে বন্ধু নেই। প্রিয়তা ভ্রু কুঁচকে তাকালো। প্রান্তিক চোখের ইশারায় তাকে আশ্বাস দিচ্ছে। প্রিয়তা বোধহয় বিশ্বাস করল না। মুখ ভেঙচি কেটে আবারও কাজে মনোযোগ দিল। প্রান্তিক চৌধুরী দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বউকে দেখছে খুব মনোযোগ দিয়ে। না, দাদাজানের বয়স হলেও চোখের তেজ ভালো। খাঁটি সোনাই এনেছে তার জন্য। পিওর গোল্ড। দৃষ্টি গেল তার নন্দিত কোমরের দিকে। শাড়ির ফাঁক দিয়ে ফর্সা কোমরের একাংশ দেখা যাচ্ছে। প্রান্তিক ঠোঁট কামড় ধরল। বাঁকা চাহনিতে চোখ ফিরাল এদিকে। বউ তার নরম হাত ময়দা মাখছে। প্রিয়তা বরকে দেখছে আর চোখে। এই লোকের এমন নীরবতা তাকে দেখাচ্ছে। প্রান্তিক চৌধুরী নরম গলায় বলে উঠল, এত নরম হাতে ময়দা মাখে নেই। প্রিয়তা হেসে শুধায়, চর চেয়েছেন কখনো? প্রান্তিক মলিন মুখে বলে উঠল, এত তোত্তারা কথা কেন বলো বউ? তবে বউ, তুমি কিন্তু ময়দা ভালোই মেখেছে। একদম সফট। ঠিক তোমার। মাথা ঘুরিয়ে তার কোমরের দিকে ফিরল। প্রিয়তা হতভম্ব সামনের গ্লাসের পানি ছুরি মারল প্রান্তিকের দিকে। প্রান্তিক ঘাবড়ে উঠল। হকচকিয়ে ফিরে তাকালো প্রিয়তার দিকে। প্রিয়তার তার মুখের উপর বলল, ছি, অসভ্য। শাড়ির আঁচল ছেড়ে চলে গেল ওদিকে। প্রান্তিক চৌধুরী মুখের পানি ঝেড়ে আবারও পিছু নিল বউয়ের। প্রিয়তা তখন গরম কড়াইয়ে ডিম ভাজছে। প্রান্তিক চৌধুরী পাশে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল। হাতের আঙ্গুল তুলে বলল, কাজটা তুমি ঠিক করলে না বউ।
প্রিয়তা রমখু নয়টি তৎক্ষণাৎ তার হাতে লাগিয়ে দিল। প্রান্তিক চৌধুরী লাফিয়ে উঠল, চোখ মুখ গরম করে তাকালো এদিকে। প্রিয়তার নয়টি হাতে শাসাতা লাগালো। এরপর আমার সাথে চেঁচিয়ে কথা বললে এই খুন্তি একদম মুখে লাগিয়ে, এই যে ঠোঁটের কাছে। প্রান্তিক চৌধুরী হাত দিয়ে ঠোঁট চেপে বলল, তোমার এত সুন্দর ঠোঁট থাকতে ওসব কেউ ঠোঁটে লাগায় নাকি? প্রিয়তা চোখ গরম করে বলল, কি বললেন, লাগিয়ে দেব? প্রান্তিক ঠোঁট কামড়ে বলল, কি, তোমার ঠোঁট? প্রিয়তা নাক ফুলিয়ে খুন্তি দেখিয়ে বলল, না, এটা খুব শখ দেখছি আপনার, দেই একটু লাগিয়ে। প্রান্তিক চৌধুরী 2 পা পিছিয়ে বলল, না না, চলে যাচ্ছি আমি। বের হন, এক্ষুনি। টিয়া পাখি বললে কি হবে? বউ আমার এখনো কাতই আছে। কি বললেন? কিছু না। ছুটে পালালো প্রান্তিক চৌধুরী। একমনে বলতে লাগলো, বাপরে, সত্যি সত্যি বউ আমার একটা ডাকা ড্যাশ 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 ড্যাশ। প্রিয়তা রান্নাঘর ছেড়ে এসে দাঁড়ালো বসার ঘরে। দোতলায় দেখল মেয়েগুলো আজও লাইন ধরে তার বরের ঘরে যাচ্ছে। প্রিয়তা এখান থেকেই দৃঢ় গলায় বলল, থামো। থেমে গেল সকলে। মুখ ফিরে এদিক তাকালো। কোমরের গুজে রাখা শাড়ির আঁচলটুকু ছেড়ে দিল। খোপা বাঁধা চুলগুলো আপনা আপনি ছেড়ে গেল। সিঁড়ি বেয়ে উঠছে প্রিয়তা। বাঁকা চাহনিতে মেয়েগুলোকে দেখল। এক একজনের হাতে শার্ট, স্যুট, টাই। এদের কাজ হচ্ছে এগুলো ইস্ত্রি করে স্যারের কাছে নিয়ে যাওয়া। তবে নিয়ে যাওয়াই বরাদ্দ নয়। গতকালই প্রিয়তা বাকিটা জেনে গেছে। দৃঢ় স্বরে বলল, এগুলো স্যারের ঘরে রেখে চলে আসবে। সামনের মেয়েটা শুধালো, জি ম্যাম। বললাম এগুলো রেখে চলে আসবে। কিন্তু স্যারের তো হেল্পের দরকার হয়। প্রিয়তা মুচকি হেসে বলল, সেজন্য তো আমি চলে এসেছি। ও কাজ এখন তোমাদের না। যা বলেছি তাই করো। আর স্যারের এত হেল্প করার ইচ্ছে থাকলে নিচে রান্নাঘরে চলে যাও। দেখবে, ফ্রিজের পিছনে খুব ময়লা জমে আছে। ওটা পরিষ্কার করো। আর বাকিদের কাজটা আমি পরে বলে দিচ্ছি। ঠিক আছে, যাও যাও। প্রিয়তার কথা শুনে মেয়েগুলোর মুখে আধার নেমে এলো। কিন্তু এবার মুখের উপর কিছু বললে যে চাকরি থাকবে না এটা এখন বুঝে গেছে। ম্যাম স্যারের সাথে যা করছে এরপর মেয়েগুলো আর কথা বাড়াল না। প্রান্তিক চৌধুরী বসে আছে চেয়ারের উপর। একটু আগেই গোসল সেরে বেরিয়েছে। পাশেই একটা মেয়ে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে তার চুল শুকিয়ে দিচ্ছে। প্রান্তিকের হাতে ফোন। সেই ফোনে মগ্ন অথচ মাথায় ঘুরপাক খাচ্ছে নতুন বউয়ের কথা। কিভাবে বউকে সে আনা যায়। তাকে রেখে অফিসে যেতে বিন্দু মাত্র ইচ্ছা করছে না তার। দেখল মেয়েগুলো একের পর এক ঢুকছে। বিছানার উপর তার শার্ট আর স্যুট রেখে বেরিয়ে গেল তারা। ভ্রু কুচকে ফেলল সে। দরজায় নজর পড়তেই দেখল তার বউ দাঁড়িয়ে। প্রান্তিক চমকে উঠল। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি। টিয়া রঙের শাড়িতে তার বউকে টিয়া পাখির মতো লাগছে। প্রান্তিক উঠে দাঁড়ালো। মৃদু হেসে বলল, তুমি এখানে। প্রিয়তা পিছনের মেয়েটাকে আর চোখে দেখল। মেয়েটি বেরিয়ে গেল। প্রিয়তা এসে দাঁড়ালো বরের সামনে। বলল, নিন, তৈরি হয়ে নিন। কেন, তুমি তৈরি করে দিবে না? আপনি বাচ্চা না, স্যুট রাখা আছে পরে নিন। প্রান্তিক চৌধুরী 2 হাত পকেটে গুজে তার বউয়ের দিকে ঝুঁকে গেল। ফিসফিসিয়ে বলল, না তুমিই পরিয়ে দিবে, না হলে আমি ওদের ডেকে নিচ্ছি। প্রিয়তা চোখ ঘুরিয়ে তাকালো। প্রান্তিক তাকিয়ে আছে চোখ মিলিয়ে। চোখে চোখে বিরাট যুদ্ধ। প্রান্তিক চৌধুরী ঠিক বুঝেছি তার বউ তাকে কাছে আসতে না দিলেও অন্য মেয়ের সাথে তাকে সহ্য করতে পারছে না একদণ্ড। ভালোবাসা তো আলবাদ আছে। তার বউ তাকে ভালোবেসে আছে, শুধু অভিমান করে। এই অভিমান তাকে ভাঙাতে হবে। প্রিয়তা গম্ভীর মুখে বিছানা কাছে গেল। স্যুট তুলে নিল। প্রান্তিক বলে উঠল, না না, ওই শার্ট নাও। এটা পরব না। প্রিয়তা সাদা রঙের শার্ট হাতে নিয়ে এগিয়ে আসে। দেখল প্রান্তিক রার মতো দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছেন কেন? খুলে দাও এটা। আমি। কেন, আপনি খুলতে পারেন না? না পারলে বলো, আমি ওদের ডাকছি। কেন, আপনার কি হাত ব্যথা করে? প্রান্তিক প্রিয়তার হাতখানি ধরে বুকের বাপাশে রেখে বলল, না, এখানে ব্যথা করে। হাত সরিয়ে নিল প্রিয়তা। প্রান্তিক চৌধুরী হেসে উঠল। পরনে তার কালো রঙের শার্টের বোতাম খুলছে প্রিয়তা। প্রান্তিক চৌধুরী তীক্ষ্ণ নজর তার উপর। প্রিয়তা একটু বাদে বাদে চুল তুলে তাকে দেখছে। মিনমিন করে হাসছে প্রান্তিক। ওদিকে দরজার আড়ালে মেয়েগুলো এই দৃশ্য দেখে জিও কামড়ে বিদায় নিল। প্রান্তিক অপেক্ষা করছে। শার্টের বোতাম খোলা হলে প্রান্তিক চৌধুরী শার্ট খুলে বিছানায় ছুঁড়ে মারল। প্রিয়তা আর চোখে দেখছে তার বলিষ্ঠ দেহখান। গলার কাছে রগগুলো ফুলে উঠছে একটু বাদে বাদে। এই সুঠাম দেহ এড়িয়ে যেতে পারছে না সে।
তবুও মনস্থির করে নিল। যেই একটু পিছিয়ে যাবে অমনি সুযোগ বুঝে প্রান্তিক চৌধুরী তাকে ঝাপটে ধরল। পাথরের ন্যায় শক্ত হয়ে দাঁড়ালো প্রিয়তার। তার হাতের মুঠোয় প্রান্তিকের সাদা শার্ট। পিছন থেকে সে জড়িয়ে শক্ত করে। তার উষ্ণ অধরের ছোঁয়া পড়ছে প্রিয়তার ঘাড়ের কাছে। পুরো দেহ শিরশির করে উঠল। কানের কাছে প্রান্তিক চৌধুরী ফিসফিসিয়ে বলে উঠল, বউ। কেঁপে উঠল প্রিয়তা। চোখ বন্ধ করে নিল দ্রুত। প্রান্তিক চৌধুরী বলতে শুরু করল, ইউ নো, ইউ আর দ্য মোস্ট বিউটিফুল লেডি ইন দ্য ওয়ার্ল্ড। তোমায় দেখার পর থেকে আমার মাথা খারাপ হয়ে গেছে। মাথার মধ্যে ঘূর্ণিঝ রের মতো তুমি ঘুরপাক খাচ্ছ। বউ বউ করে চেঁচিয়ে বেড়াচ্ছে। আই আন্ডারস্ট্যান্ড সুইট হার্ট। প্রিয়তা সামলে উঠল। ধমকের সুরে বলল, ছাড়ুন আমায়। প্রান্তিক চৌধুরী আরো শক্তপোক্ত করে জড়িয়ে ধরল তাকে। হেসে বলল, ধরে তো নেই। নাও পারলে ছেড়ে যাও। প্রিয়তা এদিক ফিরল। মুখোমুখি দুজন। তার হাত দুটো উদাম বুকের উপর। এবার অস্বস্তি হচ্ছে খুব। পর্দা ভেদ করে ঠান্ডা বাতাস ঢুকল ঘরের মধ্যে। প্রান্তিক বলে উঠল, বাসর করার জন্য পারফেক্ট ওয়েদার। কি বলো? চোখ টিপ মারল সে। প্রিয়তা হেসে বলল, মর খেয়েছেন কখনো? কামড়া কাম রি করবে এখন। প্রিয়তা হেসে তার গলার কাছে কাম বসাল। প্রান্তিক ঠোঁট কাম রে সহ্য করে নিল। অথচ প্রিয়তাকে ছাড়ল না। প্রিয়তা তার মুখের দিকে তাকিয়ে নিভিয়ে গেল। প্রান্তিক চৌধুরী হেসে বলল, এবার আমি একটা খাই। প্রিয়তা অস্ফুট স্বরে বলল, না। প্রান্তিক চৌধুরী এগিয়ে আসছে। প্রিয়তা জোরে বলে উঠল, দাদাজান ডাকছে। কি? বাঁধন আগলা হতেই প্রিয়তা ছুটে পালালো। নাকি প্রান্তিক চৌধুরী পালাতে দিল? সে বেরিয়ে যেতেই প্রান্তিক ঘর কাঁপিয়ে হাসতে লাগল।